অডিও কথনে সবাইকে স্বাগতম। পড়ছিলাম হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস একজন মায়াবতী। উপন্যাসটির প্রথম 2 পর্ব আমরা আপলোড করেছি। সেই পর্বগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আজকে আমি পড়ব উপন্যাসটির 3য় পর্ব। শুরু করছি তাহলে। বদরুল আলম ভাগ্নেকে দেখতে এসেছেন। শুধু হাতে আসেননি, 2 ডজন কমলা, 1 ডজন কলা এবং 4টা ডাব এনেছেন। একটা হরলিক্সের কৌটাও আছে সঙ্গে। তিনি বিছানার পাশে বসতে বসতে বললেন, তুই আছিস কেমন? মঞ্জুর বলল, ভালো। ভালো সেটা বুঝতে পারছি, ভালো না হলে এইভাবে বিছানায় বসে কেউ চা খায়? তোকে চা খেতে দিচ্ছে? হ্যাঁ দিচ্ছে, শুধু তাই না, ডাক্তার বলেছে ইচ্ছা করলে আমি বাসায় চলে যেতে পারি। বলিস কি? গতকাল ডায়ালাইসিস হলো, তারপর থেকে শরীর ইমপ্রুভ করছে, এখন বেশ ভালো। যে কিডনিটা কাজ করছিল না সেটাও কাজ করা শুরু করেছে বলে আমার ধারণা। তোর কিডনি প্রবলেম তাহলে সলভড? বাঁচলাম। আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম প্রয়োজনে একটা তোকে দেব। মঞ্জুর দরাজ গলায় বলল, সেই সুযোগ থেকে তোমাকে বঞ্চিত করব না মামা। সুযোগ এখনো আছে, 100 ভাগ আছে। কিডনি বদলাতে হবে। বদরুল আলম চুপ করে গেলেন। মঞ্জুর বলল, শুনে মনে হচ্ছে চুপসে গেলে। বদরুল আলম বললেন, চুপসে যাব না তো কি? এই বয়সে কিডনি দিলে কি আর বাঁচবো? অপারেশনের ধকলই সইবে না। তুই ঠিকই বেঁচে থাকবি, মাঝখান থেকে আমি শেষ। তোমার আর বাঁচার দরকার কি? অনেক দিন তো বাঁচলে। এই বাঁচা কি কোনো বাঁচা? পরিশ্রম করতে করতে জীবন গেল, সুখের মুখ দেখলাম না। এখন একটু দেখতে শুরু করেছি, এখনই যদি মরে যাই তাহলে লাভটা কি? তাও ঠিক। বদরুল আলম বললেন, নে কলা খা। কলা খাবো না মামা, তুমি খাও। কলা হলো ফ্রুটসের রাজা। একটা কলায় কতটুকু আয়রন থাকে জানিস? কতটুকু থাকে? অনেক, বলতে গেলে পুরোটাই আয়রন। তুমি বসে বসে আয়রন খাও, আমার ইচ্ছা করছে না। আমার কিডনি নিয়েও তোমাকে চিন্তা করতে হবে না, এমনি বললাম। কিডনি লাগবে না? লাগবে হয়তো, লাগলেও তোমারটা না। বদরুল আলম বেশ চিন্তিত বোধ করলেন। 2টা কলা এবং একটা কমলা খেলেন। হৃষ্ট গলায় বললেন, তোর এখানে কোনো লোকটোক নেই? একটা দা পেলে ডাব কেটে খাওয়া যেত। এখানে কোনো লোক নেই মামা, ডাব সঙ্গে করে নিয়ে যাও, তোমার অফিসের লোকজন কেটে দেবে। ডাবের শ্বাসেও কিন্তু আয়রন আছে। মঞ্জুর বিরক্ত গলায় বলল, তুমি আয়রনের এত খোঁজ কোথায় পেলে বলো তো মামা? কাঠের মিস্ত্রি বলে তুই আমার কথা বিশ্বাস করছিস না? বিশ্বাস করছি, বিশ্বাস করছি। বদরুল আলম বললেন, 1 কাপ চা খেতে পারলে মন্দ হতো না। মঞ্জুর বলল, এখানের চা মুখে দিতে পারবে না মামা, ভয়াবহ চা। প্রচুর চিনি, প্রচুর দুধ এবং প্রচুর জীবাণু। প্রচুর জীবাণু মানে? হাসপাতাল হচ্ছে অসুখের গুদাম। এখানকার চায়ে জীবাণু থাকবে না তো কোথায় থাকবে? কিলবিল করছে জীবাণু। তুমি বরং চলে যাও। তুই আমাকে বিদায় করে দিতে চাচ্ছিস কেন? বিদায় করে দিতে চাচ্ছি কারণ তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। তোমার গা থেকে তারপিন তেলের গন্ধ আসছে, গন্ধে বমি এসে যাচ্ছে। বদরুল আলম দুঃখিত গলায় বললেন, তুই কি কোনো কারণে আমার উপর রেগে আছিস? রেগে থাকলে সেটা খোলাখুলি বল। খামোখা তারপিন তেলের কথা আনলি কেন? আমি কি গায়ে তারপিন তেল মাখি? নাকি আমি একটা ফার্নিচার যে আমার গায়ে দুবেলা তারপিন তেল দিয়ে বার্নিশ করা হয়? তোর রাগটা কি জন্যে শুনি? আমার কোনো রাগ নেই। অবশ্যই আছে, এবং কারণটাও জানি। কাঠমিস্ত্রি হয়েছি বলেই কি আমার বুদ্ধিশুদ্ধি থাকবে না? ঠিক আছে, কি কারণ তুমিই বলো। আমি তোকে বলেছিলাম তোর বিয়েতে একটা খাট বানিয়ে দেব, এমন খাট যে যেই দেখবে সেই ট্যারা হয়ে যাবে। সেই খাট দেয়া হয়নি, তোর রাগটা এই কারণে। কাঠ এখন কেনা হয়েছে, বার্মাটিক খুঁজেছিলাম পাইনি, চিটাগাং টিক কিনেছি, সিজন করা কাঠ, খুবই ভালো জিনিস। 6 মাসের মধ্যে তোর খাট আমি দেব, যা, কথা দিলাম। 6 মাস আমি টিকবো না মামা। পাগলের মতো কথা বলিস না তো। সত্যি বলছি, 6 মাস টিকবো না। ডাক্তার বলেছে এই কথা? ডাক্তাররা কি আর সরাসরি এই কথা বলে? তাহলে কি স্বপ্নে দেখেছিস?
হ্যাঁ। কি স্বপ্ন? মঞ্জুর হাসলো, কিছু বলল না। বদরুল আলম উদ্বিগ্ন গলায় বললেন, স্বপ্নটা কখন দেখেছিস? মাঝরাতে না শেষ রাতে? মাঝরাতের স্বপ্নের কোনো গুরুত্ব নেই। শেষ রাতের স্বপ্ন হলে চিন্তার কথা। শেষ রাতেই দেখেছি, ঘুম ভেঙে দেখি সকাল। বদরুল আলম আরো উদ্বিগ্ন হয়ে বললেন, পেট ঠিক ছিল তো? বদহজম অবস্থায় স্বপ্ন দেখলে? বদহজম টদহজম কিছু না, পেট ঠিকই ছিল। স্বপ্নে কি দেখলি? দেখলাম আমি এই বিছানায় শুয়ে আছি, একটা ধবধবে সাদা চাদরে আমার সারা শরীর ঢাকা। আমি বুঝতে পারছি আমি মারা গেছি। একজন ডাক্তার এসে বললেন, ডেড বডি এখনো সরানো হয়নি। কোনো মানে হয়? খামোকা একটা বেড দখল করে আছে। সবাই তখন ধরাধরি করে আমাকে নিচে নামিয়ে দিল। আমার বিছানায় নতুন একজন রোগী চলে এলো। তার কিছুক্ষণ পর জাহানারা হাসপাতালে ঢুকলো। সে অবাক হয়ে সবাইকে জিজ্ঞেস করছে, স্যার কোথায়? কেউ বলতে পারছে না, অথচ আমি মেঝেতেই পড়ে আছি। জাহানারাটাকে? আমাদের অফিসে কাজ করে। স্বপ্নটা এখানেই শেষ না আরো আছে? না, আর নেই। তারপর পরে আমার ঘুম ভেঙে যায়। এই স্বপ্ন দেখে তোর ধারণা হলো তুই আর 6 মাস বাঁচবি? হুম। তুই তো দেখছি বিরাট গাধা। তোকে আমি খাবনামা বইটা দিয়ে যাব, পড়ে দেখিস। পরিষ্কার লেখা আছে, স্বপ্নে নিজের মৃত্যু দেখলে দীর্ঘায়ু হয়। তুই বাঁচবি অনেকদিন। বাঁচলে তো ভালোই। তুমি কি এখন যাবে না বসবে আরো খানিকক্ষণ? বসি কিছুক্ষণ। আমার তো আর অফিস না যে ঘড়ির কাঁটা ধরে যেতে হবে। আমার হলো স্বাধীন ব্যবসা। ইচ্ছে হলে যাব, ইচ্ছে না হলে যাব না। সারাদিন তোর সঙ্গে বসে থাকতে পারি, কোনো সমস্যা না। মঞ্জুর আঁতকে উঠল। তুমি কি সারাদিন থাকার প্ল্যান করছো? বদরুল আলম বললেন, কোনো প্ল্যান নেই। 1 কাপ চা খেতে পারলে হতো। তোমার চায়ের ব্যবস্থা করছি, দয়া করে চা খাও, চা খেয়ে বিদায় হও। মঞ্জুর বিছানা থেকে নামলো। শরীর বেশ ভালো লাগছে। মাথা ঘুরছে না বা দুর্বল দুর্বল লাগছে না। বাসায় চলে গেলে কেমন হয়? গরম পানিতে ভালো করে গোসল করে একটা লম্বা ঘুম দিলে শরীর অনেকখানি ঠিক হয়ে যাবে বলে মনে হয়। মঞ্জুর গেল চায়ের খোঁজে। আর তার প্রায় সঙ্গে সঙ্গেই ঢুকলো জাহানারা। অবিকল স্বপ্ন দৃশ্যের মতো একটা ব্যাপার হলো। সে চোখ বড় বড় করে বলল, স্যার কোথায় স্যার? বদরুল আলম মেয়েটির দিকে তাকিয়ে রইলেন। মেয়েটা সুন্দর। শুধু সুন্দর না, বেশ সুন্দর। সবচেয়ে সুন্দর তার গলার স্বর। কানে এসে গানের মতো বাজে। জাহানারা আবার বলল, স্যার কোথায় স্যার? বদরুল আলম বললেন, তোমার নাম কি জাহানারা? জাহানারা সেই প্রশ্নের জবাব না দিয়ে প্রায় কাঁদো কাঁদো গলায় পাশের বেডের রোগীকে বলল, স্যার কোথায়? জাহানারা আজ অফিসে যায়নি। বাসা থেকে সরাসরি চলে এসেছে। ঘর থেকে বের হবার সময় ধাক্কা লেগে ভরা পানির একটা গ্লাস ভেঙেছে। তখনই তার বুক ছ্যাদ করে উঠেছে। নিশ্চয়ই কোনো দুঃসংবাদ আছে। যে বাসে আসছিল মাঝপথে সেই বাসের চাকা বসে গেল। খারাপ সংবাদ, নিশ্চয়ই কোনো খারাপ সংবাদ। কখনো বাসের চাকা বসে না, আজ বসলো কেন? বদরুল আলম আবার বললেন, মা, তোমার নাম কি জাহানারা? জাহানারা বলল, এই বিছানায় যে রোগী ছিলেন উনি কোথায়? মঞ্জুর আমার জন্য চা আনতে গেছে। তুমি বসো এখানে, আমি মঞ্জুরের মামা হই। জাহানারা তোমার নাম, তাই না? জি। কি করে বললাম বলো তো? জাহানারা তাকিয়ে রইল। সে সত্যি বুঝতে পারছে না। কলা খাবে? খেয়ে দেখো। মঞ্জুর খাবে বলে মনে হয় না। নাও একটা খাও, প্রচুর আয়রন আছে। ফরিদও জাহানারার সঙ্গে এসেছে। সে দরজার ওপাশ থেকে ভীত চোখে তাকিয়ে আছে। তার হাতে টিফিন ক্যারিয়ার। মঞ্জুর চা নিয়ে ফিরে এলো। তার হাতে ছোট্ট একটা ফ্লাস্ক। সঙ্গে 10-12 বছরের একটা ছেলে, যার এক হাতে দুটো খালি কাপ, অন্য হাতে কয়েকটা নোনতা বিস্কিট। সে বিস্কিটগুলি বদরুল আলমের দিকে বাড়িয়ে ধরল। তিনি বললেন, মারবো এক থাপ্পড়, হাতে করে বিস্কিট নিয়ে এসেছে। ছেলেটি নির্বিকার ভঙ্গিতে বলল, ইচ্ছা হইলে খাইবেন, ইচ্ছা না হইলে নাই। থাপ্পড় মারামারি কেন? মঞ্জুর বলল, খেয়ে ফেলেন মামা। হাত যেমন নোংরা, প্লেটও সেরকম নোংরা, বরং হাতে দেওয়ার মধ্যে এক ধরনের আন্তরিকতা আছে। জাহানারা হাসছে। তার খুব ভালো লাগছে।
যে মানুষটা মরমর হয়ে বিছানায় পড়েছিল তাকে এমন সুস্থ স্বাভাবিক দেখবে সে ভাবেইনি। চোখের নিচের কালিও অনেকটা কম। গালের খোঁচা খোঁচা দাড়িগুলো কেটে ফেললেই কেউ বুঝবে না এই মানুষটা বড় ধরনের অসুখে ভুগছে। জাহানারা, কখন এসেছো? কিছুক্ষণ আগে। চা বিস্কিট কিছু খাবে? জি না। কলা খেতে পারো, প্রচুর আয়রন আছে। আমার কথা বিশ্বাস না হলে মামাকে জিজ্ঞেস করে দেখতে পারো। বদরুল আলম চা খাচ্ছেন, নোনতা বিস্কিটও খাচ্ছেন। দোকানের ছেলেটি কাপ ফেরত নিয়ে যাবার জন্য অপেক্ষা করছে। তার হাতে এখনো দুটো বিস্কিট ধরা আছে। জাহানারা বলল, আপনার শরীর তো সেরে গেছে বলে মনে হয়। মঞ্জুর বলল, আমারও তাই মনে হচ্ছে। 10টার দিকে ডাক্তার এসে দেখবে, তাকে বলবো আমাকে রিলিজ করে দিতে। আবার যখন শরীর খারাপ হবে ভর্তি হব। ইতিমধ্যে কিডনি জোগাড়ের চেষ্টা চালাবো। পাওয়া গেলে তো ভালোই, না পাওয়া গেলে নাই। জাহানারা বলল, স্যার, আমার কেন জানি মনে হচ্ছে আপনার কিছুই লাগবে না। না লাগলে তো ভালোই। বদরুল আলম বললেন, আমি তোকে একজন পীর সাহেবের কাছে নিয়ে যাব। অত্যন্ত পাওয়ারফুল পীর, ক্ষমতা অসাধারণ। পানবিড়ির একটা দোকান চালায়। বাইরে থেকে বোঝার উপায় নাই গভীর রাতে মিনিস্টার সেক্রেটারি আসে এর কাছে। মঞ্জুর বলল, দিনে আসে না কেন? দিনে আসলে তো লাভ নাই। দিনের বেলা পীর সাহেব হচ্ছেন দোকানদার, রাতে পীর। পীর সাহেবকে গিয়ে আমার অসুখের কথা বলবে? হুম, এরা ইচ্ছা করলে কি না করতে পারে। আজ যাবি? না। তোকে যদি রিলিজ করে দেয় তাহলে চল না আমার সাথে, ক্ষতি তো কিছু নাই। জাহানারা বলল, স্যার যান না। পীর ফকির সাধু সন্ন্যাসী এদের অনেক রকম ক্ষমতা থাকে। মঞ্জুর বলল, এদের একমাত্র ক্ষমতা হচ্ছে লোকজনদেরকে ধোঁকা দেয়া। এর বাইরে এদের কোনো ক্ষমতা নেই। ভদ্রলোকের সঙ্গে কথা না বলেই তুই বুঝে ফেললি? আগে কথা বল, তারপর ডিসিশন নে। পীর সাহেবের তাবিজ যে গলায় বাঁধতেই হবে এমন তো কোনো কথা নেই। উনি কি তাবিজও দেন নাকি? না, মাঝে মাঝে গলায় হাত বুলিয়ে দেন। গলায় কেন? আমি কি করে বলবো কেন? তুই যাবি কিনা বল। আমি ফল পেয়েছি, হাতে হাতে ফল পেয়েছি। আচ্ছা যাও, যাব। তোমাকে খুশি করবার জন্য যাব। যদি হাসপাতাল থেকে ছাড়ে তাহলে সরাসরি চলে যাব তোমার ওখানে। এখন দয়া করে তুমি বিদায় হও। জাহানারা, তুমিও যাও। আমি এখন খানিকক্ষণ ঘুমাবো, ঘুম পাচ্ছে। জাহানারা বলল, স্যার আপনি ঘুমান, আমি এই চেয়ারে বসে থাকি। আমি স্যার 3 দিনের ছুটি নিয়েছি। 3 দিনের ছুটি নেওয়ার তো কোনো দরকার নেই। আমি নিজেই কাল অফিস জয়েন করছি। স্যার, এই শরীরে আপনি অফিস জয়েন করবেন? হুম। যে দুটি বিস্কিট নিয়ে ছেলেটি বসেছিল বদরুল আলম সেই দুটিও নিয়ে নিলেন এবং নিচু গলায় বললেন, বাবা, চট করে আরেক কাপ চা আনতে পারবি? গলির ভেতর গলি, তার ভেতর আরেক গলি। মঞ্জুর বলল, তোমার পীর সাহেব তো মামা ভালো আস্তানা বের করেছেন। বদরুল আলম বললেন, পীর ফকির মানুষ, এরা কি ধানমন্ডি গুলশান এলাকায় থাকবে? এরা থাকবে চিপা গলিতে, বস্তিতে। তুমি খুঁজে বের করলে কিভাবে? সে বিস্তর ইতিহাস, তোকে একদিন বলবো। হাঁটতে পারছিস? হুম। শরীরটা ঠিক আছে তো? এখনো আছে, চোখে এখন কিছুই দেখছি না। নর্দমা টর্দমায় পড়বো না তো? তুই আমার হাত ধরে ধরে আয়। তুমি কি এখানে প্রায়ই আসো? সপ্তাহে একদিন আসি, উনি আমাকে খুব স্নেহ করেন। যেরকম নির্জন রাস্তা, আমার তো মনে হচ্ছে ফেরার পথে হাইজ্যাক হয়ে যাবে। তোমার কাছে টাকা পয়সা বিশেষ নেই তো? কিছু আছে, অসুবিধা নাই। বাবার কাছে যারা আসে তারা কখনো হাইজ্যাক্ট হয় না। ওনাকে বাবা ডাকো নাকি? বদরুল আলম কিছু বললেন না। মঞ্জুর বলল, তুমি বাবা ডাকলে আমাকে তো দাদাজান ডাকতে হয়। বদরুল আলম বিরক্ত গলায় বললেন, উনার সঙ্গে ঠাট্টা তামাশা করিস না। এরা ঠাট্টা তামাশা একদম পছন্দ করে না। বাবা দোকানের ঝাঁপ ফেলে ঘুমিয়ে পড়েছিলেন। ধাক্কাধাক্কির পর উঠে বসলেন। মধ্যবয়সী একজন ভদ্রলোক যাকে বাবা ডাকা বেশ কঠিন। স্বাস্থ্যবান মানুষ, গায়ে হলুদ রঙের গলাবন্ধ নোংরা সোয়েটার, মাথার চুল লম্বা, চোখ লাল। ঘুমাবার আগে বাবা হয়তো মুখ ভর্তি করে পান খেয়েছিলেন। পানের রসে কালো ঠোঁট লালচে হয়ে আছে। ঘুম ভাঙানোয় বাবা বেশ বিরক্ত হলো মনে হলো। কঠিন গলায় বললেন, কি চাই? আমাকে চিনেছেন? আমি উডকিং এর মালিক বদরুল আলম। এ আমার ভাগ্নে, এর নাম মঞ্জুর। কি চাই?
কিছু চাই না, একে একটু দোয়া করে দেন, এর শরীরটা ভালো না। নিজের দোয়া নিজের করা লাগে, অন্য কি দোয়া করব? এখন যান, বাড়িতে গিয়ে ঘুমান। একটু গলায় হাত দিয়ে দোয়া করে দেন। বললাম তো বাড়িতে গিয়ে ঘুমান। ঘুমের মধ্যেও দোয়া আছে, ঘুমের সময় শরীর আরাম পায়, শরীর দোয়া করে, সেই দোয়া কামে লাগে। মঞ্জুর হাই তুলে বলল, মামা চলুন যাই, আমার সত্যি সত্যি ঘুম পাচ্ছে। বদরুল আলম যেতে চাচ্ছেন না, মনে হচ্ছে দোয়া না করিয়ে তিনি যাবেন না। আমার ভাগ্নের শরীরটা খুবই খারাপ, একটু যদি দোয়া করেন। বাবার মন মনে হয় গলল। বাঁ হাত উঠিয়ে আচমকা মঞ্জুরের কণ্ঠার উপর রাখলেন। মঞ্জুরের মনে হলো দম বন্ধ হয়ে যাচ্ছে। চিৎকার করে ওঠার ঠিক আগে আগে হাত সরিয়ে নেওয়া হলো। তখনও মঞ্জুরের নিঃশ্বাস স্বাভাবিক হয়নি। শরীর তো খারাপ, খুবই খারাপ। বদরুল আলম বললেন, আপনি কি দোয়া করেছেন? না, দোয়ায় কিছু হওয়ার নাই। আচ্ছা শুনেন, আপনার কি কোনো সন্তান মারা গেছে? কয়েক মুহূর্ত হতচকিত থেকে মঞ্জুর বলল, জি। কন্যা সন্তান? জি। কিভাবে বুঝলেন? অনুমানে বলছি, অনুমান। আচ্ছা এখন যান, পরে একদিন আইসেন, দেখি কিছু করা গেলে করমু। বাবা দোকানের ভেতর ঢুকে ঝাঁপ ফেলে দিলেন। উৎকট বিড়ির গন্ধ পাওয়া গেল। বাবা সম্ভবত ঘুমোবার আগে বিড়ি খান। বদরুল আলম বললেন, উনার পাওয়ার দেখলি কিভাবে বলে দিল। মঞ্জুর হাই তুলতে তুলতে বলল, তুমি এসে আগে বলে গেছো, খুব অন্যায় কাজ করেছো মামা। বদরুল আলম হতভম্ব গলায় বললেন, আমি আগে এসে বলে গেছি? হুম। আমার স্বার্থ কি? আমাকে চমকে দিবে, আমি হতভম্ব হয়ে ভাববো, পীর বাবার কি ক্ষমতা, ভাগ্যিস মামা আমাকে ইনার কাছে এনেছেন, তোমার প্রতি খুব কৃতজ্ঞ হব, তুমি তা দেখে খুশি হবে, এটাই তোমার স্বার্থ। চলো যাই। দুজনে হাঁটছে। মঞ্জুর খুবই ক্লান্ত বোধ করছে। মামার সঙ্গে তার আশাই ঠিক হয়নি। উচিত ছিল হাসপাতালের বিছানায় শুয়ে থাকা। ডাক্তাররা তাকে ছাড়তে রাজি হয়নি। মঞ্জুর যখন বলল, আমি তো এখানে শুয়েই থাকি, বাসায় গিয়েও শুয়েই থাকবো, নিজের পরিষ্কার বিছানায় আরাম করে ঘুমোবো, আর আপনাদেরও তো খালি বেড দরকার, দরকার না? এতে ডাক্তাররা রাজি হলেন। ডাক্তারদের একজন বললেন, প্রিয় মানুষদের সঙ্গে থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে তার প্রভাব পড়বে শরীরে। ঠিক আছে, যান। মঞ্জুর চলে এসেছে এবং তার একমাত্র প্রিয় মানুষ মেজু মামার সঙ্গে ঘুরছে। উচিত হয়নি, একেবারেই উচিত হয়নি। মঞ্জুর, জি। তুই কি আমার উপর রাগ করলি নাকি? না, রাগ করবো কেন? পীর সাহেবকে তোর বাচ্চা মারা যাবার খবরটা আগে দেয়া ঠিক হয়নি। তুমি তাহলে আগে ভাগে খবর দিয়ে রেখেছ? বদরুল আলম কিছু বললেন না, মাফলার দিয়ে কান ঢেকে দিলেন। ভাবটা এরকম যেন কিছু শুনতে পাচ্ছেন না, কাজে ব্যস্ত। বমি আসছে মামা। বলিস কি, শরীর কি আবার খারাপ করেছে? মনে হচ্ছে সেরকম। মঞ্জুর রাস্তার পাশে বসে হড় করে বমি করতে লাগলো। বদরুল আলম দোয়া কুনুত পড়ে মঞ্জুরের মাথায় ফু দিতে লাগলেন। এত বমি করছিস, ব্যাপারটা কি? তুই দেখি নাড়ি ভুড়ি উল্টে সব বের করে ফেলবি। মঞ্জুর একসময় উঠে দাঁড়ালো। কিছুক্ষণ আগেই তার চোখ স্বাভাবিক ছিল, এখন টকটকে লাল, যদিও অন্ধকারে তা দেখা যাচ্ছে না। মামা, হাত ধরে তুমি আমাকে একটা রিক্সা নিয়ে তোলো তো। মঞ্জুর, তুই কি আমার উপর বেশি রাগ করেছিস? করেছি। আমার বাচ্চার মৃত্যুর খবর আমি কাউকে বলি না, তুমি সেটা তৃতীয় শ্রেণীর এক ভণ্ডকে বলেছ। উচিত হয়নি। তৃতীয় শ্রেণীর বলছিস কেন? উনি খুব কামেল মানুষ। মানুষের চেহারা ছবি দিয়ে তো সবকিছু বিচার করা ঠিক না। আমি চেহারা ছবি নিয়ে কাউকেই বিচার করি না। ওই লোকটা ভণ্ড। তুমি প্রতি সপ্তাহে একবার তার কাছে আসো। তোমাকে সে খুব ভালো করেই চেনে, অথচ আজ না চেনার ভান করলো। না চেনার ভান করলে তার জন্য সুবিধা। সুবিধা কি? সে যখন আমার অতীত বলল, তখন আমি আর সন্দেহ করলাম না যে তুমি আগেই সব বলে বসে আছো। আর কি কি বলেছ? ডিভোর্সের কথাটা বলনি? বদরুল আলম কিছু বলার আগেই মঞ্জুর আবার বসে পড়ল। হড় করে দ্বিতীয় দফায় বমি করল। 6 দিন পর মঞ্জুর অফিসে এসেছে। তাকে দেখে মনে হচ্ছে না সে অসুস্থ, বরং চকলেট রঙের শার্টে তাকে অন্য দিনের চেয়ে বেশ হাসি খুশি লাগছে।
অনেকদিন পর ক্লিন শেভ করলে গালে এক ধরনের আভা দেখা যায়, তাও দেখা যাচ্ছে। কুদ্দুস বিস্মিত হয়ে বলল, স্যার আপনি অফিসে আইলেন? মঞ্জুর বলল, আশা কি নিষেধ নাকি? কুদ্দুস দাঁত বের করে হাসল। অফিসের অন্য কেউ হাসল না। কনস্ট্রাকশন সাইটের ম্যানেজার পরিমল বাবু বললেন, শুনেছিলাম আপনি গুরুতর অসুস্থ, তা বোধহয় মিথ্যা। মঞ্জুর হ্যাঁ না কিছুই বলল না। পরিমল বাবু মানুষটিকে সে পছন্দ করে না। কেন করে না তাও জানে না। এমনিতে পরিমল বাবু নিতান্তই ভদ্রলোক, পরোপকারী, অফিসের কাজেও অত্যন্ত দক্ষ। তিনি খুব অল্প সংখ্যক কর্মচারীদের একজন যিনি 10টা-5টা অফিস করেন এবং চেয়ারের পেছনে কোট ঝুলিয়ে বাড়ি চলে যান না। পরিমল বাবু বললেন, মঞ্জুর সাহেব, অফিসে আপনার সমস্যাটা কি বলুন তো? মঞ্জুর বিস্মিত হয়ে বলল, আমি তো কোনো সমস্যার কথা জানি না। লক্ষ্য করলাম পে স্লিপে আপনার নাম নেই, এ মাসে বেতন হয়নি। ও আচ্ছা, আপনি ক্যাশিয়ার সাহেবের সঙ্গে একটু কথা বলে দেখুন তো ব্যাপারটা। আমি নিজেই জিজ্ঞেস করতাম, তারপর ভাবলাম আপনি বাইরের লোক, আমি ইনভলভ নই। যার সমস্যা তাকেই প্রথমে খোঁজ নিতে হবে। আপনি ক্যাশিয়ারকে জিজ্ঞাসা করুন। মঞ্জুর বলল, মনে হয় চাকরি চলে গেছে। চাকরি চলে গেছে মানে? এই প্রতিষ্ঠানের সঙ্গে আপনি জন্মলগ্ন থেকে আছেন। বলতে গেলে এই প্রতিষ্ঠান আপনার নিজের হাতে তৈরি, সেখানে বিনা নোটিসে চাকরি চলে যাবে? আপনি এক্ষুনি ক্যাশিয়ার সাহেবের সঙ্গে কথা বলুন। আচ্ছা, বলবো। স্যারও অফিসে আছে, ওনার সঙ্গেও কথা বলে দেখুন কি ব্যাপার। আপনার মতো মানুষের হুট করে চাকরি চলে যাওয়া তো ভয়াবহ কথা। আপনারই যদি এই ব্যাপার হয়, তাহলে আমাদের কি হবে? মঞ্জুর ক্যাশিয়ার সাহেবের সঙ্গে কথা বলতে গেল না। ক্যাশিয়ার সাহেব নিজেই এলেন। বেশ খানিকক্ষণ খোঁজ খবর নিয়ে বললেন, আপনি কি খবর কিছু শুনেছেন? কোন খবরের কথা বলছেন? আপনার পে স্লিপের ব্যাপার। শুনলাম। আমি যথারীতি সব পে স্লিপ বড় সাহেবের কাছে পাঠিয়েছি। বড় সাহেব সব পে স্লিপেই সই করলেন, আপনারটাই করলেন না। মঞ্জুর উদাস গলায় বলল, না করলে আর কি করা। আপনি স্যারের সঙ্গে দেখা করুন, আমরা সবাই এই ব্যাপারে আপসেট। আমার তো মনটাই খারাপ হয়ে গেছে। আপনি অসুস্থ মানুষ, এখন টাকার দরকার। আমি বড় সাহেবকে জিজ্ঞেস করলাম, উনি বললেন। ক্যাশিয়ার সাহেব কথা শেষ করলেন না, অস্বস্তি নিয়ে চুপ করে গেলেন। মঞ্জুরও কিছু জিজ্ঞেস করলো না। বেশি জানা ভালো না, জানলে মন খারাপ হবে। মঞ্জুরকে বড় সাহেবের ঘরের নিচ থেকে যেতে হলো না, বড় সাহেবই তাকে ডেকে পাঠালেন। মঞ্জুর ঘরে ঢোকা মাত্র নুরুল আফসার বললেন, তোর শরীর কেমন? মঞ্জুর বলল, ভালো না, মারা যাচ্ছি বলে মনে হয়। কবে নাগাদ মারা যাচ্ছিস? সম্ভবত মাস 6 টিকবো। কিডনি বদলে ফেল। চেষ্টা করছি। পাচ্ছিস না? না। এই দরিদ্র দেশে কিডনি পাবি না, এটা কোনো কথা হলো? 500 টাকা দিয়ে এই দেশে মানুষ খুন করা যায়। তুই কিডনি চেয়ে বিজ্ঞাপন দে, লিখে দে 20,000 টাকা নগদ দেয়া হবে। দেখবি 500 অ্যাপ্লিকেশন পড়ে গেছে। নে সিগারেট নে। মঞ্জুর সিগারেট ধরালো। চা খাবি মঞ্জুর? না। খা 1 কাপ আমার সঙ্গে। মুখ অন্ধকার করে বসে আছিস কেন? ইজ এনিথিং রং? না। ভালো করে চিন্তা ভাবনা কর, তারপর বল, ইজ এনিথিং রং? না। ভেরি গুড। তোর বেতন এ মাসে হয়নি, সেটা দেখেছিস? শুনলাম। কিছু বলতে চাস? না। এক অক্ষরে সব কথার উত্তর দিচ্ছিস, ব্যাপার কি? তুই কি কোনো কারণে আমার উপর রেগে আছিস? না, রেগে নেই। তাহলে এমন মুখ গোমড়া করে বসে আছিস কেন? একটা রসিকতা শুনবি? শোন। রিডার্স ডাইজেস্টে পড়লাম। এক ভদ্রলোক মৃত্যুর সময় বললেন, সবাই বলে পরকালে টাকা পয়সা কোনো কাজে লাগে না। কথাটা আমার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। আমি মৃত্যুর পর সঙ্গে করে $50,000 নিয়ে যেতে চাই। ভদ্রলোক নগদ $50,000 তার স্ত্রীকে দিয়ে বললেন, আমার কফিনে এই টাকাটা দিয়ে দিও, ভুল যেন না হয়। তার স্ত্রী করলেন কি, নগদ ডলার রেখে দিয়ে $50,000 একটা চেক দিয়ে দিলেন। হা 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 হা। নুরুল আফসার সমস্ত শরীর দুলিয়ে হাসতে লাগলেন। অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন, তুই হাসলি না, ব্যাপার কি? যাকে বলছি সেই হাসছে। শুধু পলেন হাসেনি। সে চোখ গোল গোল করে বলেছে, হোয়াট ইজ সো ফানি অ্যাবাউট ইট? ভালো কথা, পলেন তার 3 কন্যা নিয়ে আমেরিকা চলে যাবে বলে কথা হচ্ছে, যাকে বলে পুরোপুরি চলে যাওয়া।
তুই তুই একা থাকবি? না, আমিও চলে যাব। মঞ্জুর তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। বোঝার চেষ্টা করলো ব্যাপারটা রসিকতা কিনা। রসিকতা বলে মনে হচ্ছে না। নুরুল আফসার বললেন, পলেন কিছুতেই নিজেকে অ্যাডজাস্ট করতে পারছে না, বাচ্চাগুলিও পারছে না। গত 4 মাস ধরে এই নিয়ে চিন্তা ভাবনা চলছে, ঝগড়া চলছে, মন কষাকষি চলছে। এখন সিদ্ধান্ত নিয়েছি। ফার্মের কি হবে? একটা কিছু নিশ্চয়ই হবে। নে আরেকটা সিগারেট নে। সিগারেটের সঙ্গে 1 ঢোক হুইস্কি খাবি? আছে এখানে। সমানে হুইস্কি খেয়ে যাচ্ছি। বাসায় খাই, অফিসে এসেও খাই। নুরুল আফসার ড্রয়ার খুলে হুইস্কির বোতল বের করলেন। গ্লাসে ঢালতে ঢালতে বললেন, খাবি? না। আমি পুরোপুরি অ্যালকোহলিক হয়ে গেছি রে। আমার আগে অ্যালকোহলিক হয়েছে পলিন। আমেরিকায় পৌঁছেই এর চিকিৎসা করাতে হবে। পলিন অ্যালকোহল ছাড়া কোনো তরল পদার্থই খাচ্ছে না। গত 2 মাসে সে 1 চামচ বিশুদ্ধ পানি খেয়েছে কিনা আমি জানি না। আগে তো কিছু বলিসনি। কেন বলবো? মীরা যে তোকে লাথি মেরে চলে গেল, তুই কি আমাকে বলেছিস? লাথি মেরে চলে যায়নি, ওই একই হলো। নুরুল আফসার গ্লাসে খানিকটা হুইস্কি ঢাললেন, পানি মেশালেন না, ঢেলে দিলেন গলায়। তার মুখ বিকৃত হলো না, তবে মুহূর্তের মধ্যেই চোখ টকটকে লাল হয়ে গেল। তিনি শীতল গলায় বললেন, মঞ্জুর, তোকে একটা কথা বলবো, মন দিয়ে শোন। শুনছি। এই ফার্ম ছেড়ে যাওয়া আমার জন্য কিরকম কষ্টের তা নিশ্চয়ই তুই জানিস। জানিস না? জানি। পলেনকে ছেড়ে দেওয়া আমার পক্ষে অসম্ভব। ওকে পাগলের মতো ভালোবাসি। তাছাড়া ও গেলে আমার বাচ্চাগুলিও যাবে। যাবে না? হ্যাঁ, যাবে। কাজেই ওকে খুন করার একটা সূক্ষ্ম পরিকল্পনা আছে আমার। ওর হুইস্কির সঙ্গে খানিকটা আর্সেনিক মিশিয়ে দিলেই হলো। আর্সেনিক জোগাড় করেছি। একটা শুভ দিন দেখে জিনিসটা মেশানো হবে। 12ই ফেব্রুয়ারি হচ্ছে খুব শুভ দিন, ওর জন্মদিন। তোর নেশা হয়ে গেছে বলে আমার ধারণা। নেশা হয়নি, যা বলছি সুস্থ মাথায় বলছি। আজ তো 12 তারিখ, তাই না? হ্যাঁ। তুই কি সত্যি খাবি না? খা আমার সঙ্গে একটু। মদ হচ্ছে এমন একটা তরল পদার্থ যা কখনো একা খাওয়া যায় না। তাছাড়া জিনিসটা কিডনির জন্য ভালো, সত্যিই ভালো। মঞ্জুর চুপ করে রইল। নুরুল আফসার বললেন, না খেলে চুপচাপ বসে থাকবি না, চলে যা। আর পলিনকে খুন করা সম্পর্কে যা বললাম সবই রসিকতা। নেশা হলেই বলি। নেশা হয়েছে বলেই তোকে বলেছি। নেশা কেটে গেলে সব ভুলে যাব। তবে মনটা খারাপ, খুবই খারাপ। এত কষ্ট করে ফার্মটা তৈরি করেছি, সব জলে ভেসে যাবে। কাঁদতে ইচ্ছা হয়। নেশা করে খুব বেশি হলে কাঁদি। মুশকিল হচ্ছে নেশা আগের মতো হয় না। আমি পুরো বোতল শেষ করে ফেলবো, কিন্তু তেমন নেশা হবে না। যা তুই যা, লিভ মি অ্যালোন। মঞ্জুর বেরিয়ে এলো। জাহানারা হাতে টাইপ করা একটা কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখ অসম্ভব মলিন। মনে হচ্ছে টাইপ করতে করতে সে খানিকটা কেঁদেছে। তার চোখের কাজল লেপটে গেছে। আজকালকার মেয়েরা চোখে কাজল দেয় বলে মঞ্জুরের ধারণা ছিল না। এই মেয়েটা দেয়। মীরাও দিত। মীরার সঙ্গে কি এই মেয়েটির কোনো মিল আছে? না, কোনো মিল নেই। দুজন সম্পূর্ণ দুরকম। জাহানারা বলল, স্যার, আপনার জন্য দাঁড়িয়ে আছি। মঞ্জুর বলল, টাইপ হয়ে গেছে? জি। ইত্তেফাকে পাঠিয়ে দাও। বলো পরপর 3 দিন ছাপাতে। আপনি কি দেখে নেবেন না? না। স্যার, একটু দেখে নিন। মঞ্জুর দ্রুত চোখ বোলালো। কিডনি প্রয়োজন। একটি কিডনি কিনতে চাই। কেউ আগ্রহী হলে অতি সত্বর যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। ঠিকানা দেয়া আছে উডকিং এর, কেয়ার অফ বদরুল আলম। মঞ্জুরের মনে পড়ল মামাকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। বিজ্ঞাপনটা ছাপা হবার আগেই জানানো উচিত। জাহানারা বলল, স্যার, আপনি কি কিছুক্ষণ অফিসে থাকবেন না চলে যাবেন? আছি কিছুক্ষণ। আপনার শরীর কেমন? ভালো, বেশ ভালো। জাহানারা খানিকক্ষণ ইতস্তত করে বলল, স্যার, আপনি কি একদিন আমাদের বাসায় আসবেন? আসবো, অবশ্যই আসবো। জাহানারা মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এর আগেও এই মানুষটিকে সে কয়েকবার তাদের বাসায় যেতে বলেছে। প্রতিবারেই মঞ্জুরের উত্তর ছিল, যাব, অবশ্যই যাব। কেন যাব না? অথচ কোনো বারই জিজ্ঞেস করেনি ঠিকানা কি। এবারও জিজ্ঞেস করলেন না। আসলে উনি যাবেন না, কোনো দিনও না। জাহানারা ক্ষীণ স্বরে বলল, স্যার,
আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। জিজ্ঞেস করো। অফিসে সবাই বলাবলি করছে আপনার চাকরি নেই। কথাটা কি সত্যি? জানি না, সত্যি হতেও পারে। আপনি বড় সাহেবকে কিছু জিজ্ঞেস করেননি? না, তবে সত্যি হওয়া সম্ভব। অনেকদিন ধরেই দেখছি আমার টেবিলে কোনো ফাইল নেই। অফিসে আমি অপ্রয়োজনীয় হয়ে পড়েছি। আমাকে ছাড়াই সব কাজ চলছে এবং খুব ভালোভাবেই চলছে। আমাদের বড় সাহেবকে আমি খুব ভালো করে চিনি। সে কখনো অপ্রয়োজনীয় মানুষজন রাখবে না। তার খুব ঘনিষ্ঠ বন্ধু হলেও না। ফার্মকে বড় করতে হলে কিছু কঠিন নিয়ম কানুনের দরকার হয়। মঞ্জুর নিজের অফিসে ঢুকে গেল। খুব ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে। টেবিলে কোনো ফাইলপত্র নেই। ইজি চেয়ারে শুয়ে খানিকক্ষণ ঘুমিয়ে থাকা যায়। মঞ্জুর ইজি চেয়ারে কাত হওয়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল। জাহানারা পেছনে পেছনে আসছিল। ঘুমন্ত মঞ্জুরকে দেখে তার মনটা অসম্ভব খারাপ হলো। কি অসুস্থ মানুষটা! শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। মাথা কাত হয়ে আছে। কেমন অসহায় ভঙ্গি! একটা বালিশ থাকলে মাথার নিচে দিয়ে দেয়া যেত। জাহানারা মাছ কুটছিল। ঘরে ছাই নেই। ছোট ছোট মাছ কুটতে এমন অসুবিধে হচ্ছে, পিছলে পিছলে যাচ্ছে। একটা ঠিকা ঝি আছে, সে মাসের গোড়ায় পলিথিনের ব্যাগে এক ব্যাগ ছাই দিয়ে যায়। এক ব্যাগ ছাইয়ের দাম 2 টাকা। এই মাসে তার ছাই রাখা হয়নি। এক ব্যাগ ছাইয়ের জন্য সে চাইল 5 টাকা। জাহানারা বলল, এক ধাক্কায় 2.5 গুণ দাম বেড়ে গেল। ব্যাপারটা কি? ঠিকাঝি গম্ভীর গলায় বলল, সব জিনিসের দাম বাড়তেছে আফা। আর এই ছাই হইল আসল। আমার কাছে নকলের কারবার নাই। জাহানারা বিরক্ত গলায় বলল, ছাইয়ের আবার আসল নকল কি? যাও নিয়ে যাও, ছাই লাগবে না। না লাগলে নাই, ধমক দেন কেন? ধমক দিলাম কোথায়? খামোখা তর্ক না করে কাজ শেষ করো। হিসাব মিটাইয়া দেন আফা, আপনাগো বাড়ি কাম করুম না। আপনারা মানুষ বালা না। ঝি চলে গেলে মহা সমস্যা যেন জাহানারা হিসাব মিটিয়ে দিল। বুড়ি ছাইয়ের ব্যাগ হাতে মুখ অন্ধকার করে চলে গেল। এখন মনে হচ্ছে 5 টাকা দিয়ে এক ব্যাগ আসল ছাই কেনাই ভালো ছিল। ছাইও থাকতো, কাজের লোকও থাকতো। দরজার কড়া নড়ছে। জাহানারাকেই উঠতে হবে। ঘরে আর কেউ নেই। মার দাঁতে যন্ত্রণা। ফরিদ মাকে নিয়ে গেছে মেডিকেল কলেজে। দুপুরের আগে ফিরতে পারবে না। এর মধ্যেই রান্না শেষ করে রাখতে হবে। তারা ফিরে এলে তবেই জাহানারা অফিসে যাবে। সমস্যা হবে না, সে বলে এসেছে। তবু খারাপ লাগে। জাহানারা দরজা খুলে হকচকিয়ে গেল। মঞ্জুর দাঁড়িয়ে আছে। জাহানারার ইচ্ছা করলো আনন্দে চিৎকার করে উঠতে। এরকম অদ্ভুত ইচ্ছার জন্য পর মুহূর্তেই লজ্জায় প্রায় নীল হয়ে গেল। মঞ্জুর বলল, তোমাদের বাসা খুঁজতে খুব যন্ত্রণা হয়েছে। এখানে বাসার নাম্বারের কোনো ঠিক ঠিকানা নেই। কেমন আছো জাহানারা? জি স্যার, ভালো। আসতে বলেছিলে, আসলাম। তোমার মা ভালো আছেন? জি স্যার, ভিতরে আসুন। জাহানারা লক্ষ্য করলো সে ঠিকমতো হাঁটতে পারছে না। তার শরীর কাঁপছে। কেন এরকম হচ্ছে? কোনো সাড়া শব্দ নেই। তুমি কি বাসায় একা? জি স্যার, আমার মা গেছেন দাঁত তুলতে। ফরিদ মাকে নিয়ে গেছে। আপনি বসুন। তোমার মার সঙ্গে দেখা করার জন্যই তো এসেছিলাম। আমি ভেবেছিলাম তুমি অফিসে থাকবে। আমি তোমার মার সঙ্গে দেখা করেই চলে যাব। মা এসে পড়বেন, আপনি বসুন। মঞ্জুর বসলো। জাহানারার কান্না পাচ্ছে। বসার ঘরটা ফরিদ কি করে রেখেছে? এলোমেলো হয়ে আছে বিছানার চাদর। বসার ঘরে ফরিদের খাট না রাখাই উচিত ছিল। বসার ঘরটা থাকবে সুন্দর গোছানো। জাহানারা বিছানার চাদর ঠিক করতে গিয়ে হাতের ময়লায় মাখামাখি করে ফেলল। মাছ করতে করতে সে উঠে এসেছে, তার মনেই নেই হাত ধোয়া হয়নি। জাহানারা, জি। আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দিতে পারবে? স্যার, এক্ষুনি আনছি। ঘরের গ্লাসগুলি এত বাজে। কি ক্ষতি ছিল একটা সুন্দর গ্লাস যদি ঘরে থাকতো? রমিজদের বাসা থেকে একটা গ্লাস নিয়ে আসবে, তার সঙ্গে ফ্রিজের এক বোতল ঠান্ডা পানি। ওরা আবার কিছু মনে করবে না তো? করুক মনে, কি যায় আসে। ভালো চায়ের কাপও একটা আনতে হবে। জাহানারা ঠিক করে ফেললো এবারের বেতন পেয়ে আর কিছু করুক বা না করুক, চমৎকার একটা গ্লাস কিনবে আর চায়ের কাপ কিনবে। আচ্ছা, স্যারকে কি সে দুপুরে খেতে বলবে? বললেই কি উনি খাবেন? যদি খেতে রাজি হন, কি দিয়ে সে খাওয়াবে?
জাহানারা বারান্দায় এসে দেখলো বিড়াল মহানন্দে মাছ খাচ্ছে। খাক, যা ইচ্ছে করুক, তার ভালো লাগছে না, জ্বর জ্বর লাগছে। জাহানারা পাশের বাসা থেকে পানির বোতল এবং গ্লাস আনতে গেল। ঘরে কিচ্ছু নেই, শুধু এক গ্লাস পানি কি কাউকে দেয়া যায়? পানির গ্লাস টেবিলে রাখতে রাখতে জাহানারা নিজের অজান্তেই বলে ফেলল, স্যার, আমাদের সঙ্গে 4টা ভাত খাবেন? মঞ্জুর বিস্মিত হয়ে বলল, ভাত? খেলে খুব খুশি হব স্যার, আর এর মধ্যেই মা এসে যাবেন। আচ্ছা ঠিক আছে, ভাত খাবো। কি রান্না? জাহানারার মুখ শুকিয়ে গেল। কিছুই তো রান্না নেই, সে কি খাওয়াবে? কেন সে ভাত খাওয়ার কথা বলতে গেল? কেন সে এত বড় বোকামিটা করলো? ফরিদ এলে তাকে রিক্সা করে কাঁচা বাজারে পাঠালে সে কি মাছ মাংস কিছু আনতে পারবে না? না হয় আজ একটু দেরি করেই খাওয়া হবে। কি রান্না বললে না তো? এখনো কিছু রান্না হয়নি স্যার। তাহলে বরং এক কাজ করি, অন্য একদিন এসে খেয়ে যাব। আজ থাক, শরীরটাও ভালো লাগছে না, মনে হচ্ছে জ্বর আসছে। জাহানারার চেঁচিয়ে বলতে ইচ্ছা করছে, স্যার আপনি যেতে পারবেন না, আপনাকে থাকতে হবে। আমি নিজের হাতে রান্না করে আপনাকে খাওয়াবো। শুধু একদিন, শুধু একবার। মানুষ আবার অনেক যন্ত্রণার একটি হচ্ছে, যা বলতে প্রাণ কাঁদে তা কখনো বলা হয় না। মঞ্জুর বলল, উঠি কেমন? আরেকদিন এসে তোমার মার সঙ্গে দেখা করব। টেলিফোনের শব্দে মঞ্জুরের ঘুম ভেঙে গেল। সব কেমন গুলিয়ে যাচ্ছে। সে কোথায়? অফিসে ঘুমিয়ে পড়েছিল তা মনে আছে। এখনো কি অফিসেই ঘুমোচ্ছে? তাকে রেখে অফিস বন্ধ করে সবাই চলে গেছে? না, তা কেমন করে হয়? চারদিক অন্ধকার। অফিস এত অন্ধকার হবে না। আরে এ তো তার নিজের বিছানা। সে বাসায় কখন ফিরল? টেলিফোন বেজেই চলছে। টেলিফোন ঠিক হয়ে গেল নাকি? নিশ্চয়ই ভৌতিক কোনো ব্যাপার। ওই ছেলেটিই বোধহয় টেলিফোন ঠিক করছে, ভীমরুল। একমাত্র ওই ছেলেটিই টেলিফোন করে তাকে পায়, আর কেউ পায় না। মঞ্জুর আধো ঘুম আধো জাগরণে রিসিভার কানে লাগিয়ে বলল, হ্যালো ভীমরুল। ওপাশ থেকে অভিমানী গলা শোনা গেল, আপনি আমাকে ভীমরুল বলছেন কেন? ঠাট্টা করছি, তোমাকে খ্যাপাচ্ছি। আমার কিন্তু খুব রাগ লাগছে। খুব বেশি রাগ লাগছে? হ্যাঁ। খুব বেশি রাগ হলে তুমি কি করো? কিছু করি না। কাঁদো না? না, আমি তো ছেলে, ছেলেদের কাঁদতে নেই। তা তো বটেই। আমি যখন তোমার মতো ছিলাম তখন ছেলে হয়েও খুব কাঁদতাম। তারপর হঠাৎ একদিন কান্না বন্ধ করে দিলাম। কেন? সে একটা মজার গল্প। তখন আমার মা মারা গেছেন। বাবা, আমি আর একটা কাজের ছেলে, এই 3জন থাকি। বাবা খুব কঠিন মানুষ, কথায় কথায় শাস্তি দেন। একবার কি অন্যায় যেন করেছি, বাবা আমাকে শাস্তি দিলেন। বাথরুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিলেন। তারপর কি হলো জানো? তিনি আমার কথা ভুলে গেলেন, চলে গেলেন বাইরে। সেই রাতে আর ফিরলেন না। আমি সারা রাত অন্ধকার বাথরুমে আটকা পড়ে রইলাম। কাজের ছেলে আপনার খোঁজ করলো না? না, সে ভেবেছিল আমি বাবার সঙ্গে গিয়েছি। আপনি কান্নাকাটি করলেন না? চিৎকার করলেন না? প্রথম কিছুক্ষণ নিঃশব্দে কাঁদলাম, তারপর কান্না বন্ধ করে দিলাম। পরদিন ভোরে বাবা এসে বাথরুমের দরজা খুলে আমাকে বের করলেন। উনি তখন কি করলেন সেটা আমি তোমাকে বলবো না। এ কি ভীমরুল, তুমি কাঁদছো নাকি? না। আমি যেন ফুঁপিয়ে কাঁদার শব্দ শুনলাম। কাঁদলে কি? কিছুই না, নাথিং। ওপাশের কথা হঠাৎ বন্ধ হয়ে গেল। টেলিফোন পুরোপুরি ডেড। মঞ্জুর উঠে বাতি জ্বালালো। ঘড়ি দেখলো রাত 2টা। রাত 2টোর সময় ইমরুল নিশ্চয়ই তাকে টেলিফোন করেনি। পুরো ব্যাপারটাই কি তার কল্পনা? তার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? মঞ্জুর বাথরুমের দিকে রওনা হলো। বাথরুম সেরে গরম 1 কাপ চা খাবে। চিনি দুধ সবই কেনা আছে। চিনি সে রেখেছে সমুদ্র নামের কৌটায়। এটা ঠিক হয়নি। সমুদ্র নামের কৌটায় রাখা উচিত ছিল লবণ, চিনি নয়। আমরা সব সময় যাকে যেখানে রাখার কথা সেখানে না রেখে ভুল জায়গায় রাখি। আপনার কিছু লাগবে? মঞ্জুর চমকে তাকালো। 15-16 বছরের লাজুক ছেলেটিকে সে চিনতে পারল না। সে কে? এখানে এলোই বা কোত্থেকে? তুমি কে? স্যার, আমার নাম ফরিদ। ফরিদ নামের কাউকে চিনি বলে তো মনে পড়ছে না।
আমি জাহানারা আপার ছোট ভাই। ও আচ্ছা আচ্ছা, জাহানারা তোমাকে এখানে পোস্টিং দিয়ে গেছে? জি। মেয়েটা তো বড় যন্ত্রণা করছে। ফরিদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সেই মুখের দিকে তাকিয়ে মঞ্জুর বলল, আমার এই কথায় তুমি কি মন খারাপ করলে? জি না স্যার। স্যার বলছো কেন? আমি তো তোমার স্যার না। তুমি কি পড়ো? এবার এসএসসি দেব। সায়েন্স না আর্টস? কমার্স। আমি পড়াশোনায় খুব খারাপ। তুমি কি চা বানাতে পারো? জি না। শুধু পড়াশোনায় না, তুমি তো মনে হচ্ছে কাজে কর্মেও খারাপ। পানি গরম করতে পারো? জি পারি। ভেরি গুড। পানি গরম করো, আমি বাথরুম থেকে এসে চা বানাবো এবং তোমাকে চা বানানো শিখিয়ে দেব। ফরিদ হেসে ফেলল। রাত 2:30। দুজন নিঃশব্দে চা খাচ্ছে। মঞ্জুর সিগারেট ধরিয়ে সহজ গলায় বলল, ফরিদ, সিগারেট খাবে নাকি? ফরিদ চমকে উঠল। মঞ্জুর হাসতে হাসতে বলল, অল্প বয়স্কদের সিগারেট সাদা হচ্ছে আমার সস্তা ধরনের রসিকতার একটি। এই রসিকতা করে একবার কি বিপদে পড়েছিলাম শোনো। ক্লাস 2তে পড়ে এমন একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, খোকা, সিগারেট খাবে? সে গম্ভীর গলায় সে গম্ভীর গলায় বলল, জি খাবো, দিন একটা। মঞ্জুর খুব হাসতে লাগলো। হাসছে ফরিদ। প্রথম দিন এই মানুষটাকে খুব খারাপ লেগেছিল, আজ লাগছে না। আজ ভালো লাগছে। ফরিদ, জি। আমি একটা ছেলের সঙ্গে টেলিফোনে কথা বলছিলাম। তুমি কি কিছু শুনতে পেয়েছো? জি না। তুমি কি জেগেছিলে? জি জেগেছিলাম, নতুন জায়গায় আমার ঘুম হয় না। তুমি যদি জেগে থাকো, কিছু না শুনে থাকো, তাহলে ধরে নিতে হবে আমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি একটা কাজ করো, আমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করো, দেখি বলতে পারি কিনা। পাগলেরা ধাঁধার উত্তর দিতে পারে না। ফরিদ বলল, আপনি শুয়ে থাকুন, আপনার বিশ্রাম দরকার। এখন আমার শরীরটা খুব ভালো লাগছে, বিশ্রামের কোনোই দরকার নেই। এসো, দুজন বারান্দায় বসে থাকি। আপনার ঠান্ডা লাগবে? তা লাগবে, লাগুক না। চলো ভোর হওয়া দেখি। ভোর হতে এখনো অনেক দেরি। মোটেই দেরি নয় ফরিদ সাহেব, সময় অত্যন্ত দ্রুত যায়। আমরা জীবন শুরু করি, তারপর হঠাৎ একদিন দেখি সময় শেষ, দুয়ারে পালকি এসে দাঁড়িয়েছে। আজ মীরার নতুন চাকরিতে যোগ দেবার কথা। জালালউদ্দিন গাড়ি রেখে গেছেন। প্রথম দিন সে গাড়ি করে যাক। মীরা বলেছে গাড়ি লাগবে না, তবু খুশি হয়েছে। গাড়ি সে ছেড়ে দিবে না। শুরুর দিনটিতে তারা নিশ্চয়ই তাকে সারাদিনের জন্য রেখে দেবে না। কাজ টাজ খানিকটা বুঝিয়ে দিয়ে বলবে, বাসায় চলে যান। প্রথম দিনে এত কাজের দরকার নেই। সে তখন গাড়ি নিয়ে খুব ঘুরবে। বিশেষ কোথাও যাবে না, এমনি ঘুরবে। গুলশান মার্কেটে যেতে পারে। সুন্দর সুন্দর কিছু বিছানার চাদর কেনা যেতে পারে। বিছানার চাদর কেনা মীরার বিশেষ হবি। কত ধরনের চাদর যে তার আছে, তারপরেও কেনা চাই। কাজের মেয়েটি ঘরে ঢুকে বলল, আফা আপনার কাছে আইছে। কে এসেছে? কাজের মেয়ে মুখে হাত চাপা দিয়ে হাসল। যার মানে যে এসেছে তার পরিচয় দিতে লজ্জা লাগছে এবং কিঞ্চিত হাসি পাচ্ছে। নিশ্চয় মঞ্জুর। মীরা কঠিন গলায় বলল, হাসছো কেন? হাসি থেমে গেল। কাজের মেয়েটি এখন ভয়ে ভয়ে তাকাচ্ছে। মীরা এমন কঠিন করে কথা বলবে তা হয়তো সে ভাবেনি। মীরা শীতল গলায় বলল, উনি যদি আসেন কখনো এমন করে হাসবে না। যাও 2 কাপ চা দিতে বলো। 8:40 বাজে, এখনো অনেক সময় আছে। 10টা বাজার 15 মিনিট আগে রওনা হলেই হবে। মীরা আয়নার দিকে তাকালো। চুল বাঁধা হয়নি। এমনভাবেই কি যাবে, না চুল বাঁধবে? শাড়িটাও গুছিয়ে পরা নেই। একটু কি গুছিয়ে পরা উচিত না? সে চিরুনি হাতে নিয়ে দ্রুত চুলের উপর টানতে লাগলো। আশ্চর্য, মীরাকে ঢুকতে দেখে মঞ্জুর উঠে দাঁড়ালো। বাইরের একজন মহিলাকে সে যেন সম্মান দেখাচ্ছে। কোনো মানে হয়? মীরা বলল, কেমন আছো? ভালো। কিরকম ভালো সেটা শুনি। মোটামুটি ভালো, চলাফেরা করতে পারছি। কতদিন পারবো জানি না। তোমার হাসপাতালে ভর্তি হবার খবর শুনেছি। সরি, দেখতে যেতে পারিনি। হাসপাতাল আমার ভালো লাগে না। বাবা একবার অসুখ হয়ে হাসপাতালে ছিলেন, 10 দিন ছিলেন, আমি দেখতে যাইনি। হাসপাতালের গন্ধ আমার সহ্য হয় না। মঞ্জুর হেসে ফেলল। কৈফিয়ত দিচ্ছ কেন? আমি কি কৈফিয়ত তলব করতে এসেছি? কি জন্য এসেছ? তোমার অনেক জিনিসপত্র আমার কাছে রয়ে গেছে, ওইসব কি করবে তাই জানতে এসেছি।
থাকুক তোমার ওখানে, এক সময় নিয়ে আসবো। আমি এখন কিছুদিন মেজমামার ওখানে থাকবো, তোমার জিনিসপত্র আবার নষ্ট না হয়। নষ্ট হলে হবে, কি বা আছে। মঞ্জুর উঠে দাঁড়ালো। মীরা বলল, বসো, চা আসছে। তুমি যাবে কোথায়, অফিসে? হ্যাঁ, আমি নামিয়ে দেব, আমার সঙ্গে গাড়ি আছে। 9:30টার সময় আমি বের হব। চলবে তো? চলবে। কাজের মেয়েটি চা নিয়ে ঢুকেছে। শুধুই 2 কাপ চা, সঙ্গে কিছুই নেই। সামান্য ভদ্রতাটুকুও কি এরা দেখাবে না এই মানুষটাকে? নাও চা খাও। চিনি হয়েছে? হয়েছে। আমি এর মধ্যে তোমার খোঁজ নেবার জন্য তোমার অফিসে টেলিফোন করেছিলাম, তুমি ছিলে না। অফিসের এক ভদ্রলোক বললেন তুমি আজকাল অফিসে খুব কম আসো। তোমার শরীর কি বেশি খারাপ? শরীর খুব বেশি খারাপ না, অফিসে যাই না কারণ মনে হচ্ছে আমার চাকরিটা নেই। কি বলছো তুমি? এখনো নিশ্চিতভাবে জানি না, তবে এদের ভাবভঙ্গিতে তাই মনে হচ্ছে। তুমি ভালো মতো জানতেও চাওনি? না। কেন না, সেটা আমাকে গুছিয়ে বলো। আমার ইচ্ছা করছিল না, যা হবার হবে। তুমি গা এলিয়ে পড়ে থাকবে? সব সময় তো তাই করছি। এটা কি কোনো বাহাদুরি? মঞ্জুর কিছু বলল না, মনে হয় একটু হাসলো। মীরা রাগী গলায় বলল, তুমি এমনভাবে কথা বলছো যেন গা এলিয়ে পড়ে থাকা খুব অহংকারের ব্যাপার, যেন তুমি মস্ত কাজ করে ফেলেছ। রেগে যাচ্ছ কেন মীরা? রাগের কাণ্ড করছো তাই রেগে যাচ্ছি। এই ফার্ম দাঁড় করাবার পেছনে তোমার কন্ট্রিবিউশন আমি কি জানি না? তুমি কখনো বলনি, তোমার বস বলেছে। আজ সে তোমাকে রাস্তায় ছুঁড়ে ফেলবে, তুমি কোনো কথা বলবে না? মঞ্জুর সিগারেট ধরিয়ে বলল, এক একজন মানুষ এক এক রকম হয়। আমি ছোটবেলা থেকে এরকম। কত বড় বড় ঘটনা ঘটে, প্রথমে খুব হকচকিয়ে যাই, তারপর মনে হয় আচ্ছা ঠিক আছে, কি আর করা। তুমি তাহলে একজন সাধু পুরুষ, মহামানব? আরে কি যে বলো, তুমি এতদিন পর হঠাৎ আজ এত রাগ করছো কেন? জানি না, তোমাকে দেখে কেন জানি খুব রাগ লাগছে। যাও, আর রাগ করবো না। তুমি খবরের কাগজ পড়তে পড়তে আরেক কাপ চা খাও, আমি কাপড় বদলে আসি। আচ্ছা। তোমাকে বলা হয়নি, আজ আমি একটা চাকরিতে জয়েন করছি। বাহ, ভালো তো। সামনের মাসেই নতুন বাসা নেব। ভেরি গুড। তোমার নতুন বাসার জন্য কোনো ফার্নিচার দরকার হলে আমাকে বলবে, আমি মামাকে বলে ভালো ফার্নিচারের ব্যবস্থা করে দেব। থ্যাংক ইউ। আমি তাহলে এখন কাপড় বদলাতে যাই, আমার বেশিক্ষণ লাগবে না, 40-45 মিনিট। মীরার এত সময়ও লাগলো না। 30 মিনিটের মাথায় ফিরে এসে অবাক হয়ে দেখল মঞ্জুর সোফায় হেলান দিয়ে ঘুমাচ্ছে। দুবার ডাকতেই ধর্মর করে উঠে পড়ল। লজ্জিত গলায় বলল, আমার এখন প্রধান সমস্যাই হচ্ছে ক্লান্তি। হেঁটে হেঁটে তোমার এখানে এসেছি তো, ক্লান্ত হয়ে গিয়েছি, ঘুম এসে গেছে, সরি অ্যাবাউট ইট। হেঁটে হেঁটে এলে কেন? রিকশায় ওঠা আমার জন্য বিরাট সমস্যা, দুলুনিতে ঘুম পেয়ে যায়। রিকশায় ঘুমিয়ে পড়া বিরাট রিস্কি ব্যাপার। তোমার শরীর তো খুবই খারাপ। মঞ্জুর সহজ গলায় বলল, কিডনি ট্রান্সফার করলেই সব ঠিক হয়ে যাবে। কিডনি সত্যি সত্যি ট্রান্সফার করতে হচ্ছে? হুম। কে দিচ্ছে কিডনি? এখনো ঠিক হয়নি, ডোনার চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি। কবে দিয়েছ? 3 দিন হলো, এখনো কেউ আসেনি। কত টাকা দিচ্ছ ডোনারকে? 1 লাখ। এত টাকা? একজন তার শরীরের মূল্যবান একটা অংশ দিয়ে দেবে, আর তাকে 1 লাখ টাকাও দেব না? আছে তোমার কাছে এত টাকা? না, আমার খালা কিছু দিয়েছেন, আর মামাও দিচ্ছেন। ট্রান্সপ্লান্টটা হবে কোথায়? মাদ্রাজে, ভেলোর। ওদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যোগাযোগটা করছে কে? তুমি না নিশ্চয়ই? মামাই সব দেখাশোনা করছেন। তোমার তো অনেক টাকা লাগবে। তা লাগবে। আমার কাছ থেকে টাকা নিতে যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমি কিছু দিতে পারি, পরে ফেরত দিয়ে দিও। মঞ্জুর কথা বলল না। গাড়িতে এসে ড্রাইভারের পাশের সিটে বসতে গেল। মীরা তীক্ষ্ণ গলায় বলল, ওখানে বসছো কেন, পেছনে আসো। মঞ্জুর বিনা বাক্য ব্যয়ে পেছনে মীরার সঙ্গে বসল। মীরা বলল, আমার সঙ্গে বসতে অস্বস্তি বোধ করছো নাকি? না, অস্বস্তি বোধ করার কি আছে? কিছুই নেই, কিন্তু তোমার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে অনেক কিছুই আছে। আরাম করে বসো।
আবার যেন ঘুমিয়ে যেও না। না, এখন আর ঘুমোবো না। তোমার বাসার সোফায় ভালো ঘুম হয়েছে। তুমি এখন তাহলে যেখানে সেখানে ঘুমিয়ে পড়ছো? অসুখটা মনে হয় আমাকে কাবু করে ফেলেছে। অসুখ ছাড়াও তো তুমি ভালোই ঘুমোতে। বাসর রাতে কি ঘুমটাই ঘুমিয়েছিলে, মনে আছে? মনে আছে, এক ঘুমে রাত কাভার। দ্বিতীয়বার যদি বিয়ে করো তাহলে এই ভুল করবে না। না, তা করব না। মীরা মঞ্জুরকে তার অফিসের সামনে নামিয়ে দিল। মঞ্জুর কেমন ক্লান্ত ভঙ্গিতে হেলতে দুলতে এগুচ্ছে। মানুষটা এত অসুস্থ। মঞ্জুর লিফটে করে ওঠার সময় একটা ব্যাপার লক্ষ্য করল। অফিসে দুজন কর্মচারীও তার সঙ্গে উঠছে। তারা সালাম দিল না। এমন কোনো বড় ব্যাপার না, কিন্তু চোখে লাগে। মঞ্জুর তাদের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, কি ভালো? ওরা দুজনেই লজ্জা পেল বলে মনে হলো। একজন বলল, জি ভালো। তবে সে স্যার বলল না। মনে হচ্ছে এখন কেউ আর তাকে স্যার বলায় আগ্রহী নয়। নিচের অফিসারদের কেউই উঠে দাঁড়ায় না। তাকে সম্মান দেখানোর প্রয়োজন সম্ভবত ফুরিয়েছে। চিফ অ্যাকাউন্ট্যান্ট সেদিন হঠাৎ কি মনে করে তার ঘরে এসেছিলেন। প্রথম দিকে মঞ্জুর তার উদ্দেশ্য ঠিক ধরতে পারল না। মনে হলো গল্প গুজব করতেই এসেছেন। চা খেলেন, সিগারেট খেলেন, শরীরের খোঁজ খবর করলেন। এক সময় বললেন, মঞ্জু সাহেব, আপনার এই ঘরের সাইজ কত? তখন ব্যাপারটা পরিষ্কার হলো। ভদ্রলোক মঞ্জুরের ছেড়ে যাওয়া কামরায় এসে উঠতে চান। ঘরের মাপে কার্পেট কিনতে হবে। মঞ্জুর বলল, ঘরের মাপ তো জানি না, একটা গজ ফিতা দিয়ে মেপে ফেললে হয়। মাপবো? না থাক। জানতে চাচ্ছেন কেন? এমনি প্রশ্নটা মনে আসলো। আমার ঘর আবার সাইজে খুবই ছোট। আপনার ঘরে ক্রস ভেন্টিলেশনের সুবিধা আছে। এই ঘরে আসতে চান? সরাসরি প্রশ্নে চিফ অ্যাকাউন্ট্যান্ট নার্ভাস হয়ে গেলেন। থতমতো খাওয়া গলায় বললেন, আরে না, আপনার ঘরে আপনি আছেন, আমি আসবো কি করে? আমি তো নাও থাকতে পারি। যখন থাকবেন না তখন দেখা যাবে। আচ্ছা যাই মঞ্জু সাহেব, শরীরের দিকে লক্ষ্য রাখবেন এবং মনে সাহস রাখবেন। সব ওষুধের সেরা ওষুধ হলো মনের জোর। ভদ্রলোক চলে যাওয়ার পরপরই কুদ্দুসকে ডাকিয়ে মঞ্জুর কামরা মাপালো। কাগজে সেই কামরার মাপ লিখে পাঠিয়ে দিল চিফ অ্যাকাউন্ট্যান্টকে। ভদ্রলোককে খানিকটা লজ্জায় ফেলা হলো। মাঝে মাঝে মানুষকে লজ্জা দিতে খারাপ লাগে না। অবশ্য একদল মানুষ আছেন যারা কখনো লজ্জা পান না। চিফ অ্যাকাউন্ট্যান্ট সেই রকম একজন মানুষ। মঞ্জুর নিজের ঘরে ঢুকলো। খানিকক্ষণ বিশ্রাম করতে হবে। আজকাল অতি অল্পতেই শরীর ভেঙে আসে। মনে হচ্ছে আরেকবার ডায়ালাইসিস করিয়ে রক্তের ভেতর থেকে দূষিত জিনিসগুলো বের করে দিতে হবে। হাঁটাহাঁটি ঘোরাফেরা বন্ধ করে হাসপাতালের বিছানায় ফিরে যেতে হবে। মঞ্জুর ডিভানে বসলো। ডিভানের এক মাথায় ছোট্ট একটা বালিশ। নিশ্চয়ই জাহানারার কাণ্ড। মেয়েটা তার সেবা যত্নের নানান চেষ্টা করছে। কোনো কিছুতেই তার মন ভরছে না। গতকাল তাকে অবাক করে দিয়ে বলল, স্যার, কয়েকটা দিন আমাদের বাসায় এসে থাকবেন? বলেই সে এমন লজ্জা পেল যে মঞ্জুর এই প্রসঙ্গে আর কোনো কথা না বলে অন্য প্রসঙ্গে চলে গেল। মনে হলো প্রসঙ্গ পাল্টানোয় জাহানারা স্বস্তি পেয়েছে। আবার ঘুম পাচ্ছে। ঘুমের চোখ বন্ধ হয়ে আসছে। ঘুমিয়ে পড়ার আগ মুহূর্তে কুদ্দুস মাথা ঢুকিয়ে বলল, বড় সাহেব আপনার ডাকে, বিশেষ দরকার। চেয়ার ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। মঞ্জুরের ইচ্ছে করছে বলতে, বড় সাহেবকে এইখানে আসতে বলো। আমার নড়াচড়ার শক্তি নেই। তা বলা সম্ভব নয়। নুরুল আফসার এই ভোরেই মদ্যপান করেছেন। ঘরময় অ্যালকোহল এবং সিগারেটের কটু গন্ধ। এয়ার কুলার চলছে। এয়ার কুলার থেকে পাতলা ধাত বা আওয়াজ আসছে, যা সূক্ষ্মভাবে মাথার উপর চাপ ফেলে। একসময় মাথায় যন্ত্রণা হতে শুরু করে। নুরুল আফসার টেবিলে পা তুলে আধশোয়া হয়ে আছেন। মঞ্জুরের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, তুই আছিস কেমন? ভালো। তোকে একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য ডাকিয়েছি। কি কমপ্লিমেন্ট? পৃথিবীতে নির্লোভ মানুষ আছে বলে আমার ধারণা ছিল না। তুই প্রমাণ করেছিস যে আছে। তুই কি ছোটবেলা থেকে এমন, না বড় হয়ে হয়েছিস? ছোটবেলায় আমি বিরাট চোর ছিলাম। নুরুল আফসার আগ্রহ নিয়ে তাকালেন। মঞ্জুরের কথায় তিনি বেশ মজা পাচ্ছেন। তুই ছোটবেলায় চোর ছিলি? হুম। কি চুরি করতি? খালার বিছানার নিচ থেকে ভাঙতি পয়সা সরাতাম। রেগুলার সরাতি? হুম।
পরে জানতে পারলাম আমি যাতে পয়সা চুরি করতে পারি সেজন্যই খালা সবসময় তোষকের নিচে ভাঙতি পয়সা রাখতেন। কারণ এমনিতে আমি কখনো টাকা পয়সা নিতাম না, হাজার সাধাসাধিতেও না। তোর খালাও মনে হচ্ছে তোর মতো ইন্টারেস্টিং ক্যারেক্টার। খালা একজন চমৎকার মানুষ। তোর কথা কি শেষ হয়েছে? আমি এখন ডিভানে শুয়ে খানিকক্ষণ ঘুমাবো। ঘুমে চোখ জড়িয়ে যাচ্ছে। কথা শেষ হয়নি, আসল কথা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটাই বাকি। যদি সম্ভব হয় তাড়াতাড়ি বলে ফেল। নুরুল আফসার টেবিল থেকে পা নামিয়ে সোজা হয়ে বসলেন। তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ। তিনি ঠান্ডা গলায় বললেন, এই ফার্মটা শূন্য থেকে শুরু করেছিলাম। তুই আমার পাশে দাঁড়িয়ে গাধার মতো খেটেছিস, মনে আছে? আছে। তোকে অনেকবার বলেছিলাম আমাকে তুই দাঁড়া করিয়ে দে, আমি তোকে ঠকাবো না। কি মনে আছে? আছে। তুই তোর কথা রেখেছিস, আমাকে দাঁড়া করিয়ে দিয়েছিস। আমি আমার কথা রাখতে চাই। তুই কি লক্ষ্য করেছিস পে স্লিপে তোর নাম নেই? লক্ষ্য করেছি। কেন নেই এ নিয়ে তোর মনে প্রশ্ন ওঠেনি? উঠলেও খুব মাথা ঘামায়নি। আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি, ফিরে আসতে পারি আবার নাও আসতে পারি। এই ফার্মের মালিকানার 51 ভাগ তোকে দিয়ে যাচ্ছি, বাকি 49 ভাগ থাকবে আমার। পরিচালনার যাবতীয় ক্ষমতা থাকবে তোর হাতে। 13,000 মাইল দূর থেকে আমি সুতা নাড়ব না। অনেস্ট। মঞ্জুর হ্যাঁ না কিছুই বলল না। সে খুশি হলো না অখুশি হলো তাও বোঝা গেল না। বড় বড় ঘটনা তার উপর কোনো প্রভাবই ফেলে না। তার চোখ ছোট ছোট। তাকে দেখে মনে হচ্ছে জেগে থাকার জন্যে কষ্ট করতে হচ্ছে। নুরুল আফসার বললেন, মঞ্জুর, কোম্পানির অ্যাসেটস যেমন আছে লায়াবিলিটিসও আছে। আমাদের ব্যাংক লোন আছে 2 কোটি টাকার উপর। সবকিছু মাথায় রাখতে হবে। কিছু ডিসঅনেস্ট কর্মচারী আমাদের আছে। ডিসঅনেস্ট হলেও তারা খুব এফিসিয়েন্ট। এদের কখনো হাতছাড়া করবি না, আবার কখনো এদের উপর থেকে দৃষ্টি ফিরিয়ে নিবি না। তুই কি ঘুমিয়ে পড়েছিস নাকি? না। তুই তোর ঘরে গিয়ে বস। কাগজপত্র পাঠাচ্ছি, অনেক কাগজে সিগনেচার করতে হবে। মঞ্জুর তার ঘরে ঢুকলো। তার মনে হচ্ছে খবরটা ছড়িয়ে গেছে। অফিসের সবাই এখন জানে। যার সঙ্গে দেখা হচ্ছে সেই অন্যরকম আচরণ করছে। মঞ্জুরের ঘরে যাবার পথ মূল অফিস ঘরের ভেতর দিয়ে। মূল অফিসে পা দেয়া মাত্র সবার কাজকর্ম থেমে গেল। তাদেরকে কেমন যেন নার্ভাস লাগছে। মঞ্জুর তার ঘরে ঢুকে ডিভানে গা এলিয়ে দিল। খুব তৃষ্ণা লাগছে, অথচ উঠে পানির বোতলের কাছে যেতেও ইচ্ছে করছে না। জাহানারা একগাদা কাগজ হাতে ঢুকেছে। সে ক্ষীণ গলায় বলল, বড় সাহেব পাঠিয়েছেন, সই করতে হবে স্যার। কলম আছে তোমার কাছে? জি আছে। দস্তখত করতে করতে মঞ্জুর বলল, তুমি কাঁদছো কেন জাহানারা? জাহানারা অপ্রস্তুত হয়ে গেল। খবরটা শোনার পর থেকে একটু পরপর তার চোখে পানি এসে যাচ্ছে। সে কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না। কি যে আনন্দ হচ্ছে! কেন এত আনন্দ? জাহানারা আজ বাড়ি ফেরার পথে কয়েকটা জিনিস কিনলো। একটা গ্লাস, সুন্দর একটা চায়ের কাপ, ভালো একটা চীনামাটির প্লেট। জাহানারার মা অবাক হয়ে বললেন, সব জিনিস একটা একটা করে কেন রে মা? জাহানারা বিব্রত গলায় বলল, আমার কি টাকা আছে? ধীরে ধীরে কিনবো। জিনিসগুলি সুন্দর হয়েছে না মা? হ্যাঁ সুন্দর। পরে কি তুই সেট মিলিয়ে কিনতে পারবি? পারবো। জাহানারা মুখে বলল পারবে, কিন্তু সে ঠিক করে রেখেছে সেট মিলিয়ে সে কিনবে না। এই জিনিসগুলি তার কাছে একটা করেই থাকবে। এতক্ষণ আমি পড়ে শোনালাম হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস একজন মায়াবতী এর 3য় পর্ব। উপন্যাসের শেষ পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব। অডিও কথাটা আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।